হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ। তো এই ভিডিওতে কথা বলবো আইপিএল নিয়ে। তো আইপিএলে আগামী 8ই মে সন্ধ্যে 7:30 থেকে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স। তো এই ম্যাচটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো এই ম্যাচে দুই দলের কীরকম লাইন আপস হতে পারে, দুটো দলের পরিকল্পনা কী হতে পারে এবং এই ম্যাচটা কোন দল জিততে পারে এবং দুটো দলের শক্তি ও দুর্বলতা নিয়েও আলোচনা করে নেব। এর পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের হয়ে কি এই ম্যাচে মাথিসা পাথিরানাকে দেখতে পারবো, তো সেই বিষয় নিয়েও আলোচনা করব। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে পাশে থেকো। তো সেখানে যদি হেড টু হেড নিয়ে কথা বলি, তো হেড টু হেডে দিল্লি ক্যাপিটালস ভার্সেস কেকেআর মোট মুখোমুখি হয়েছে 35 বার। তার মধ্যে দিল্লি ক্যাপিটালস জিতেছে 15 বার আর কেকেআর জিতেছে 19 বার, আর একবার নো রেজাল্ট। তো সেখানে যদি এই ম্যাচের লাইন আপস কেমন হতে পারে, দুটো দলের পরিকল্পনা কেমন হতে পারে, তো সেই বিষয়ে যদি আলোচনা করি, তো প্রথমেই যদি দিল্লি ক্যাপিটালসকে নিয়ে আলোচনা করি, যেখানে দিল্লি ক্যাপিটালসের ওপেন করতে নামবে পাথুম নিশাঙ্কা, তার সঙ্গে কেএল রাহুল। 3 নম্বরে আসবে নীতিশ রানা, 4 নম্বরে আসবে সমীর রিজভি, এরপরে 5 নম্বরে নামবে দলের ক্যাপ্টেন অক্ষর প্যাটেল, এরপরে 6 নম্বরে আসবে ক্রিস্টিয়ান স্টাবস, আর 7 নম্বরে আসবে আশুতোষ শর্মা, 8 নম্বরে আসবে মিচেল স্টার্ক, 9 নম্বরে আসবে লুঙ্গি নিগিডি, এরপরে 10 নম্বরে আসবে কুলদীপ যাদব, আর 11 নম্বরে আসবে টি নটরাজন। তো এটাই হতে চলেছে দিল্লি ক্যাপিটালসের লাইন আপস কেকেআরের বিরুদ্ধে। তো তারা কি ইম্প্যাক্ট প্লেয়ার ইউজ করবে তো দেখা যাক, কারণ দিল্লি ক্যাপিটালসের রিসেন্ট ফর্ম খুবই বাজে চলছে। যেখানে দিল্লি ক্যাপিটালস টুর্নামেন্টটা খুবই ভালো শুরু করেছিল, কিন্তু দিল্লি ক্যাপিটালস তারপরে পুরো স্ট্রাগল করছে বলতে গেলে একটা প্রকার। তো স্ট্রাগল করে করে তার মধ্যে একটা ম্যাচ জিতেছে, যেখানে দিল্লি ক্যাপিটালস লাস্ট ম্যাচ যেটা চেন্নাইয়ের সঙ্গে ছিল, তো সেই ম্যাচটাও দিল্লি ক্যাপিটালস হেরে গেছে। যেখানে উল্টো দিকেও কেকেআর একের পর এক ম্যাচ হেরে যাচ্ছিল সিজনের প্রথমে, যেখানে কেকেআর টানা 6টা ম্যাচ হারের সম্মুখীন হয় বলা যেতে পারে। একটা ম্যাচে শুধুমাত্র একটা পয়েন্ট পায়, যেটা বৃষ্টির জন্য, যেটা পাঞ্জাব কিংসের সঙ্গে। যেখানে প্রথম 5টা ম্যাচের 5টাই হার, তারপরে কিছুটা কামব্যাক করেছে কেকেআর, এখন পরপর 3টে ম্যাচ জিতেছে। যেখানে কেকেআরের পয়েন্ট হলো বর্তমান সময়ে 7 আর দিল্লি ক্যাপিটালসের পয়েন্ট হলো 8। তো সেখানে কেকেআর এই ম্যাচটা জিতে গেলে কেকেআরের পয়েন্ট হয়ে যাবে 9, যেখানে কেকেআর এখনও প্লে অফসের রেসে রয়েছে। যেখানে কেকেআর যদি এখান থেকে সবকটা ম্যাচ জিততে পারে তাহলে কেকেআরের পয়েন্ট হবে 17, তাহলে কেকেআর কোয়ালিফাই করে যাবে প্লে অফসে। কিন্তু সবকটা ম্যাচ জিততে হবে, কারণ যেরকম পয়েন্টস টেবিলের অবস্থা, প্রায় বেশিরভাগ টিমই প্রায় 13-12 এছাড়া 10 পয়েন্টে পৌঁছে গেছে। তো সেখানে 17 পয়েন্ট লাগবেই। তো সেখানে যদি এখান থেকে যদি কলকাতা একটা ম্যাচও হেরে যায়, তো সেক্ষেত্রে কলকাতার পয়েন্ট গিয়ে দাঁড়াবে 15তে। কিন্তু 15 পয়েন্টে কোয়ালিফাই করাটা খুবই চাপের, 15 পয়েন্টে কোয়ালিফাই হবে না বলা যেতে পারে, কারণ পয়েন্টস টেবিলের অবস্থা যেরকম অবস্থায় রয়েছে, যেখানে 1 থেকে 6 নম্বর টিম সবাই প্রায় 10 পয়েন্টের ওপরে পৌঁছে গেছে বা 10 পয়েন্টে রয়েছে। তো সেখানে মিনিমাম 17 পয়েন্ট লাগবেই কলকাতাকে কোয়ালিফাই করতে হলে। তো সেখানে যদি রিসেন্ট ফর্ম দেখা যায়, তো রিসেন্ট ফর্ম অনুসারে কেকেআর অনেকটাই এগিয়ে নামবে দিল্লি ক্যাপিটালসের থেকে, কারণ দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং এবং বোলিং দুটোই বর্তমান সময়ে খুবই স্ট্রাগল করছে। বিশেষ করে ব্যাটিংটা খুবই স্ট্রাগল করছে। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংও স্ট্রাগল করছে, কিন্তু কলকাতা নাইট রাইডার্স বিগত 3টে ম্যাচ ধরে যথেষ্ট ভালো এবং বোলিংটাও যথেষ্ট ভালো করছে। বিশেষ করে কলকাতার বোলিংটা যথেষ্ট ভালো হচ্ছে, খুবই ভালো বোলিং হয়েছে এই মরশুমে আপাতত পর্যন্ত। খুব যে বাজে বোলিং করেছে কলকাতা এটাও বলা চলবে না, কলকাতার বোলাররা যথেষ্ট ভালো বল করছে, কিন্তু ব্যাটসম্যানরা স্ট্রাগল করে যাচ্ছিল প্রথম থেকে। কিন্তু ব্যাটসম্যানরাও বিগত কয়েকটা ম্যাচ ধরে কিছুটা ফর্মে ফিরেছে, যেখানে রিঙ্কু সিং ফর্মে ফিরেছে, এছাড়াও ফিন অ্যালেনকে আগের দিন ফিরিয়ে আনা হয়েছে, যথেষ্ট ভালো ইম্প্যাক্টফুল একটা ছোট একটা ক্যামিও খেলে গেছে আগের দিনের ম্যাচটাতে। এছাড়াও রাহানে আগের দিন কিছুটা রান পেয়েছে, স্লো ব্যাটিং করেছে, যেখানে রাহানের বিগত 3টে ম্যাচে ক্যাপ্টেন্সি তুলনামূলক ভালো হয়েছে। বিশেষ করে লাস্ট যে ম্যাচটা যেটা এসআরএইচের সঙ্গে জিতলো, তো সেই ম্যাচটা খুবই ভালো ক্যাপ্টেন্সি করেছে বলতে হবে রাহানে। তো সেইখানে যদি দুটো দলের শক্তি দুর্বলতা নিয়ে আলোচনা করা যায়, তো দুটো দলের শক্তি বলতে কলকাতার বোলিং লাইন আপসটা যথেষ্ট ভালো লাগছে। যেখানে এখনও পর্যন্ত মাথিসা পাথিরানা এই বোলিং লাইন আপসটায় ফেরেনি। যদি মাথিসা পাথিরানাকে ফিরিয়ে আনা হয় আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। যেখানে কার্তিক ত্যাগী থেকে শুরু করে শুধু বৈভব আরোরা বাদে সবাই ভালো বল করছে কলকাতা নাইট রাইডার্স টিমটাতে, শুধু বৈভব আরোরাই কিছুটা মার খেয়ে যাচ্ছে।
তো সেখানে যথেষ্ট ভালো বল করছে কলকাতা নাইট রাইডার্সের বোলিং লাইন আপস, কিন্তু কিছুটা স্ট্রাগল করছে ব্যাটিংটা। তো ব্যাটিংটার ক্ষেত্রে কিছুটা স্ট্রাগল রয়েছে কলকাতার। আর উল্টো দিকে যদি দিল্লির কথা বলা যায় শক্তি ও দুর্বলতার ব্যাপারে, তো সেক্ষেত্রে দিল্লির ক্ষেত্রেও ব্যাটিংটাই তাদের স্ট্রাগল করছে, বোলিংটা তাও ঠিকঠাক হচ্ছে। যেখানে বোলিং ব্যাটিং দুটোই স্ট্রাগল করছে, কিন্তু বিগত কিছু ম্যাচ ধরে ব্যাটিংটা বেশি স্ট্রাগল করছে দিল্লির জন্য। তো সেখানে যদি কলকাতা নাইট রাইডার্স কীরকম লাইন আপস নিয়ে নামতে পারে এই ম্যাচে, মাথিসা পাথিরানা কি এই ম্যাচে ব্যাক করবে? তো সেখানে মনে হয় না মাথিসা পাথিরানাকেও এই ম্যাচে ব্যাক করাবে, কারণ যেহেতু টিম উইনিং কম্বিনেশনে চলছে, টিম আগের দিন যথেষ্ট ভালো খেলেছে, মনীষ পান্ডেকে ফিরিয়ে এনেছে। যেখানে মনীষ পান্ডেকে অবশ্যই রেসপেক্ট, কিন্তু মনীষ পান্ডের আগে অবশ্যই এখন যেহেতু ইয়ং প্লেয়ারদের চান্স দেওয়া উচিত। তো সেইখানে ইয়ং প্লেয়ার হিসেবে তেজস্বী যথেষ্ট ভালো ফর্মে রয়েছে ডোমেস্টিক থেকে, তো সেই তেজস্বীকে চান্স দেওয়া উচিত ছিল কলকাতা ম্যানেজমেন্টের। তো সেখানে যাই হোক, ম্যানেজমেন্ট যেটা ভালো বুঝেছে সেটা করেছে। তো সেইখানে এই ম্যাচেও মনে হয় না মাথিসা পাথিরানা ফিরবে। তো মাথিসা পাথিরানাকে ছাড়াই কলকাতা নাইট রাইডার্স যে সেম লাইন আপসটা নিয়ে নেমেছিল, তো সেই লাইন আপসটা নিয়ে এই ম্যাচেও কন্টিনিউ করবে। তো সেখানে যদি কেকেআরে কীরকম লাইন আপস হতে পারে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে, তো সেই বিষয়ে যদি কথা বলি, তো সেখানে ওপেন করতে নামবে ফিন অ্যালেন, সাথে আজিঙ্কে রাহানে। 3 নম্বরে আসবে সেক্ষেত্রে আঙ্কিশ রঘুবংশী, 4 নম্বরে আসবে ক্যামেরুন গ্রিন, 5 নম্বরে আসবে সেক্ষেত্রে রবমান পাওয়েল, 6 নম্বরে আসবে মনীষ পান্ডে, অথবা মনীষ পান্ডেকেও 5 নম্বরে পাঠাতে পারে, 6 নম্বরে রবমান পাওয়েলকে নিয়ে আসতে পারে, এরকম করতে পারে। এরপরে 7 নম্বরে আসবে রিঙ্কু সিং, 8 নম্বরে আসবে সুনীল নারায়ণ, 9 নম্বরে আসবে অনুকূল রয়, এরপরে 10 নম্বরে আসবে সেক্ষেত্রে কার্তিক ত্যাগী, আর 11তে আসবে বরুণ চক্রবর্তী। আর অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার বোলিংয়ের সময় সেক্ষেত্রে আসবে হলো বৈভব অরোরা। আর যদি ফার্স্টে বোলিং করে তো সেক্ষেত্রে বৈভব অরোরা টিমে থাকবে, আর ইম্প্যাক্ট প্লেয়ার লিস্ট থেকে আসবে ফিন অ্যালেন। তো এরকমই লাইন আপস নিয়ে যেতে চলেছে কেকেআর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও। যেখানে এখনও অনেকের একটাই প্রশ্ন যে সুনীল নারিনকে দিয়ে কেন ওপেন করানো হচ্ছে না। তো সুনীল নারিনকে দিয়ে এই মরশুমে আর ওপেন করাবে না কেকেআর, যেহেতু আজিঙ্কে রাহানের পাওয়ার প্লের পরে স্ট্রাইক রেট নেমে যায়, তো সেই ক্ষেত্রে পাওয়ার প্লেতে একটু স্ট্রাইক রেটটা ভালো থাকে আজিঙ্কে রাহানের। তো আজিঙ্কে রাহানের পাওয়ার প্লেতে যেটুক খেলছে তো সেটাই টিমের জন্য যথেষ্ট ভালো, তো সেই কারণে আজিঙ্কে রাহানেই ওপেন করবে। তো সেখানে এই মরশুমে কোনো চান্স নেই, সুনীল নারিন ওই 8 নম্বরেই আসবে। তো সেক্ষেত্রে সুনীল নারিনকে দিয়ে এই মরশুমে ওপেনে দেখা যাবে না। তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই। তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল। তো তোমাদের মতে কী মনে হয়, কলকাতা নাইট রাইডার্স কি এই লাইন আপসে কোনো চেঞ্জ করতে পারে? মাথিসা পাথিরানা কি এই ম্যাচে ফিরতে পারে? আর তোমাদের মতে যদি অন্যরকম কোনো কিছু চেঞ্জ হয়ে থাকে কলকাতা নাইট রাইডার্স টিমটার মধ্যে, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই। তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।